রোগ হলে জীবন থেকে সুখ হারিয়ে যায়, তাই তো রোগের আরেক নাম অসুখ। কিছু কিছু অসুস্থতা আমাদেরকে ফেলে দেয় রীতিমতো দুর্ভাবনায়। তবে সমস্যা যাই আসুক, সমাধানের পথ খুঁজে নিতে হয় আমাদেরকেই। আর সেই সমস্ত পথ জানাতেই শুরু করছি এসিটিভি স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন ডিপিআরসি অ্যাডভান্সড পেইন ট্রিটমেন্ট। সঙ্গে আছি ডাক্তার নোভা। প্রিয় দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আজ আমরা কথা বলবো পেট ব্যথার নানাবিধ কারণ ও চিকিৎসা প্রসঙ্গে। স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত আছেন ডাক্তার মোহাম্মদ এ.বি. সিদ্দিক, গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, কনসালটেন্ট গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগ, ডিপিআরসি হসপিটাল, এবং ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, বাত ব্যথা, প্যারালাইসিস ও ফিজিওথেরাপি বিশেষজ্ঞ। দর্শক, আমাদের সাথে আপনারা সংযুক্ত হতে পারেন সরাসরি ফোনে অথবা ফেসবুকে। স্ক্রলে দেখানো নম্বরে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং ফেসবুকে সংযুক্ত হতে পারেন www.facebook.com/DPRC Advanced Pain Treatment এই ঠিকানায়। ডায়াল করে জেনে নিন আপনার সমস্যার সমাধান, আর ফাঁকে ফাঁকে শুনুন আমাদের আলাপচারিতা। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের পর্বে। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আজ আমরা কথা বলবো পেট ব্যথার নানাবিধ কারণ প্রসঙ্গে। আমি প্রথমেই ডাক্তার মোহাম্মদ এ.বি. সিদ্দিক, আপনার কাছে আমি জানতে চাইবো যে পেট ব্যথার মানে কমন কারণগুলো কি কি? পেট ব্যথা বিভিন্ন কারণে হতে পারে। আমাদের দেশের পার্সপেক্টিভে পেট ব্যথার মূল বা প্রধান কারণগুলোর মধ্যে আমরা বলতে পারি যে পেপটিক আলসার ডিজিজ দিয়ে আমি শুরু করব, যদিও এটার অনেকগুলো কারণ আছে। অনেকগুলো কারণের মানে মধ্যে সাধারণত আমরা যেটা বলে থাকি যে গ্যাস্ট্রিকের ব্যথা হয় পেটে, মানে কমনলি সাধারণ মানুষ যেটা বলে। আসলে ইনফ্যাক্ট ডক্টর নোভা, ধন্যবাদ এই কোশ্চেনটি করার জন্য। গ্যাস্ট্রিক, গ্যাস, হ্যাঁ, এগুলো আসলে ওই রকম করে কোনো রোগের বহিঃপ্রকাশ করে না। পেপটিক আলসার বা হার্টবার্ন, যেটা এক একজন রোগী এক একটা রোগকে এক একভাবে অভিহিত করে, কিন্তু নাম হয় গ্যাস্ট্রিক, নাম হয় গ্যাস, নাম হয় ব্লা ব্লা ব্লা। সে গ্যাস্ট্রিক, একটা মানুষের খেলে পেট ফেপে যাচ্ছে, বদহজম হচ্ছে, খানিকক্ষণ পরপর টয়লেটে যাচ্ছে এবং বায়ু উদ্গীরণ করার চেষ্টা করছে, ধারণা যে হয়তোবা তার পেট টয়লেট ঠিক মতো হলে তার এটা চলে যাবে। এটা বেসিক্যালি লার্জ ইন্টেস্টাইন বা বৃহদান্ত্রের সমস্যা। হার্টবার্ন বলতে আমরা যেটা বুঝি ইনফ্যাক্ট, বা পেপটিক আলসার, এর সাথে খাওয়ার একটা সম্পৃক্ততা আছে। খালি পেটে অনেকের দেখা যায় যে ব্যথাটা খালি পেটে হয়, অনেকের আবার খাওয়ার পরে হয়। হ্যাঁ, তো ওখানে আসছি আবার যে খালি পেটে বা খাওয়ার পরে, এবং সিমটমগুলো বা লক্ষণগুলো যদি এরকম থাকে যে একটা পিরিয়ডিসিটি থাকে, যে নির্দিষ্ট সময় অন্তর অন্তর হবে, বা তার বমি বমি ভাব থাকছে, অথবা খাওয়া অরুচি চলে এসছে, অথবা খেলেই বমি হয়ে যাচ্ছে, বুক জ্বালাপোড়া করছে, গলা পর্যন্ত জ্বালাপোড়া করছে, ক্ষেত্র বিশেষে তাদের এরকম একটা অনুভূতি হয় যে মনে হয় এখানে এসে কি যেন একটা আটকে রয়েছে। আসলে ব্যাপারটা ওই যে বললাম যে এই জিনিসটাকে অনেকে গ্যাস্ট্রিক বলছে, আবার বদহজম হচ্ছে যখন বৃহদান্ত্রের সমস্যা, সেটাকেও গ্যাস্ট্রিক বলছে। তো আসলে গ্যাস বা গ্যাস্ট্রিক এইগুলো আমরা রোগীরা যখন আমাদের কাছে আসেন তাদের প্রবলেমগুলো নিয়ে, মূলত আমরা ফোকাস করার চেষ্টা করি, বলি যে গ্যাস বলতে আপনি কি বুঝাচ্ছেন? এটা কি সেই গ্যাস যে আমরা বিদেশে রপ্তানি করে অনেক টাকা উপার্জন করব, নাকি এটা শুধু পেটের মধ্যে সীমাবদ্ধ, নাকি আপনার গ্যাস? এনিওয়ে, তো এছাড়া অন্যান্য কারণ আছে পেট ব্যথার। গলব্লাডারের সমস্যা থাকলে পেট ব্যথা হতে পারে, মেয়েলি সমস্যার কারণে পেট ব্যথা হতে পারে, মেয়েদের একটা বড় পোর্শনের। এছাড়া খাদ্যনালীতে কোনো কারণে অবস্ট্রাকশনের তৈরি হয়েছে, সেটা যে কোনোভাবেই হোক না কেন। পিত্তনালীতে সমস্যা হলেও পেট ব্যথা হতে পারে। সর্বোপরি পেট ব্যথার অন্যান্য কারণগুলোর মধ্যে ইউটিআই, ইভেন ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনও পেট ব্যথার কারণ ঘটায়। একটা মানুষের হার্ট অ্যাটাক হয়ে গিয়েছে, এমআই বলি আমরা যেটাকে, মায়োকার্ডিয়াল ইনফাকশন বা ইসকেমিক হার্ট ডিজিজ, যেভাবে বলি না কেন, ওই বুকের হার্টের ব্যথাটাও কিন্তু অনেক সময় পেটের মধ্যে আসতে পারে। এখন আমি ক্লিনিশিয়ান হিসেবে অথবা চিকিৎসক হিসেবে আমার প্রধান ফোকাসটা তাহলে থাকছে কোথায়? রোগীকে বলতে দিতে হবে।
আমি ভীষণ ব্যস্ত ডক্টর, আসলে সেক্ষেত্রে ব্যস্ততার মাপকাঠিটা যদি রোগী স্যাটিসফ্যাকশন না আসে, হ্যাঁ, রোগী বাইরে গিয়ে আসলে নিজের কাছেও খারাপ লাগে। সত্যি কথা বলতে কি মাঝে মাঝে নিজেকে ডক্টর হিসেবে পরিচয় দিয়ে বিশেষজ্ঞ ডক্টরের চেম্বারে আমি আমার নিজস্ব আত্মীয় স্বজনকে নিই না, সাধারণ রোগী হিসেবে যাই। এটা অন্য টপিকসে চলে যেতে আচ্ছা, আপনি যেটা বলছিলেন যে মানে ব্যথাটা বিভিন্ন জায়গায় রেফার্ড হয় বা অন্যদিকে ব্যথাটা হয়, আমি এই প্রসঙ্গে একটু শফিউল্লাহ প্রধান আপনার কাছে আমি একটু জানতে চাইবো যে এর সাথে কোমর ব্যথার কোনো সম্পর্ক আছে কিনা, যে গ্যাসের যেমন বুকে ব্যথাটা হয়, পিঠে ব্যথা হয় কিনা, বা কোমরে ব্যথার সাথে কোনো রকম সম্পৃক্ততা আছে কিনা? অবশ্যই আছে, বিভিন্নভাবে আছে। তবে মানে আমি একটা কেস স্টাডি বলছি যেটা সুবিধা হবে আরো বুঝতে। যেমন ডক্টর এবি সিদ্দিকী যেটা বলছে এটা ওনার সাবজেক্ট আসলে, এবং বিশাল একটা সাবজেক্ট। তো আমার কেসের যে স্টাডিগুলো আমি দেখি, প্রায় রুগী হয়তো কোমর ব্যথা ভুগছিল দীর্ঘদিন, বা ভুগছে প্রায়, কোমর ব্যথা হয় বা বসে থাকতে বা চলাফেরা করতে, রুগী দেখা যায় যে নিজে থেকেই ব্যথার ওষুধ খাচ্ছে, হ্যাঁ, কিনে খাচ্ছে, বা কোনো ডাক্তার হয়তো আগে কখনো প্রেসক্রিপশন করেছে, সে ব্যথার ওষুধ কন্টিনিউয়াস খাচ্ছি। এই যে NSAIDs বা যে কোনো পেইন কিলার, এ থেকে দেখা যায় আস্তে আস্তে তার বিভিন্ন গ্যাস্ট্রিক ইরোশন, যেটা আমরা গ্যাস বলে থাকি, বা গ্যাস্ট্রাইটিস, তা থেকে দেখা যায় যে এক পর্যায়ে কোমর ব্যথার চেয়ে পেট ব্যথার পরিমাণটা আরো বেশি বেড়ে যাচ্ছে। মানে রুগী কিন্তু তখন আর আমাদের কাছে আবার আসে ফিরে এসে বলে যে আমার কিন্তু এখন কোমর ব্যথা নেই, এখন আমার হচ্ছে পেট ব্যথা। মানে এই যে এটা আসলে খুবই ইন্টারলিংকড, একটার সাথে একটা কিন্তু রিলেশন আছে। একটা হচ্ছে যেমন আমরা যেটা হচ্ছে ক্লিনিক্যালি রিলেশন আসে, যেমন আপনার কোমর ব্যথা থেকে পেট ব্যথা হতে পারে, যেমন পিআইডি থেকে, আমরা যে প্রোলাপস ইন্টারভার্টেব্রাল ডিস্ক, তা থেকে পেটে ব্যথা হতে পারে, রেফার্ড পেইন হতে পারে, তল পেটে যেতে পারে, অনেক সময় পায়ে ব্যথার কথা আমরা প্রায় বলি, বা অনেক সময় পিঠে যদি ডরসাল স্পাইনে যদি আপনার ডিস্কের সমস্যা হয়, তা থেকে বুকে ব্যথা হয় প্রায়। আমরা যেমন যে ইন্টারকোস্টাল নার্ভ থাকে, নার্ভগুলোতে পেইন হতে পারে, তখন রোগী কিন্তু শ্বাসকষ্টের কথা বলে, বুকে মনে হয় চাপ দিয়ে আছে, এই জাতীয় ব্যথার কথা বলে। এটা হচ্ছে একটা মেডিকেল টার্ম। বাট কেস স্টাডিগুলো দেখেন যে এই যে রোগী নিজের মতো ওষুধ খাচ্ছে, সে প্রপার ট্রিটমেন্ট না করা থেকে সে তখন পেট ব্যথার কথা বলছে। মানে তার পেইন কিলার থেকে তার গ্যাস্ট্রিক ইরোশন হয়ে, আলসার হয়ে, মানে বড় আকারে পেটের সমস্যায় সে ভুগছে, তখন কিন্তু তার কোমর ব্যথা সে কিন্তু ভুলে যাচ্ছে। কারণ যে কোনো ভিসেরাল পেইন মানে কিন্তু আপনার মাস্কুলোস্কেলেটাল পেইনের চেয়ে কয়েক গুণ বেশি হয়। মানে আমাদের পেটের ভিতরে যে সমস্ত অর্গানগুলো আছে সেটা কিন্তু ভিসেরাল পেইন বলা হয়। তো পেটের যে গ্যাস্ট্রোএন্টেরোলজি, যে স্মল, আমরা যেটা ক্ষুদ্রান্ত্র বলি বা বৃহদান্ত্র বা পাকস্থলী, এই সকল জায়গায় যে সকল পেইন হয়, বা অন্যান্য জায়গায় যেমন গল ব্লাডার বা প্যানক্রিয়াসে, তো এই পেইনগুলোর পরিমাণ কিন্তু বেশি তীব্র হয়। তো যার কারণে রোগী কিন্তু পেট ব্যথার কথা অনেক সময় আমাদের রোগীকেও, মানে কোমর ব্যথা রোগীকেও বলতে শুনি, বা হাঁটু ব্যথা রোগীকেও বলতে শুনি। এটা হচ্ছে কেস স্টাডি, যে রোগী মানে প্রপার ট্রিটমেন্ট না হওয়ার কারণে, স্পেসিফিক চিকিৎসা যদি না হয়, এবং যদি ডায়াগনোসিস ঠিকমতো না হয়, তখন কিন্তু রিলেটেড প্রবলেম হতে পারে। মানে এক সমস্যা আরেকটা সেকেন্ডারি কমপ্লিকেশন কিন্তু অ্যারাইজ করতে পারে। এই জাতীয় রোগীও আমরা কিন্তু রেগুলার পাচ্ছি, যে দেখা যায় যে আসলে সে দীর্ঘদিন কোমর ব্যথা ভুগছে, এক পর্যায়ে কোমর ব্যথা ভুলে গিয়ে সে পেট ব্যথা নিয়ে এখন ব্যস্ত। তো এই রোগীগুলো কিন্তু আমরা প্রায় পাচ্ছি। তাছাড়া পেটের অন্যান্য কারণে কিন্তু আপনার ব্যথা হতে পারে, যেমন যদি ডায়াফ্রাম, আপনি জানেন একটা ইম্পর্টেন্ট অংশ, যে উপরের অংশকে বুক এবং পেটের মাঝখানে যে অর্গানটা পার্টিশন দিয়ে রাখে আর কি। এক্স্যাক্টলি। তো আমার কাছে অনেক সময় রোগী আসে যে বলে যে আমার তো স্যার ফ্রোজেন শোল্ডার হয়েছে। রোগী কিভাবে হয়তো অন্যান্য ডাক্তারের কাছে গিয়েছে বা বিভিন্ন ডায়াগনোসিস করে আসছে, বলছে যে ফ্রোজেন শোল্ডার। বাট ফ্রোজেন শোল্ডারে যে আমরা ক্লিনিক্যাল যখন এক্সামিন করি, 3 স্ট্রেস টেস্ট দেখি না, কোনো মুভমেন্ট সব ওকে, বাট সে অলওয়েজ বলতেছে আমার শোল্ডারে ব্যথা হচ্ছে। তো এই যে ডায়াফ্রামের কিন্তু সমস্যাও কিন্তু রেফার্ড পেইন শোল্ডার টিপে হতে পারে। তো এটা কিন্তু রিলেটেড, একটার সাথে একটা রিলেটেড। মানে এক জায়গার সমস্যার কমপ্লেইন কিন্তু আরেক জায়গায় হতে পারে। আমরা প্রায় রোগী আমার কাছে নিয়ে এসে উরুতে ব্যথা বা কাপ মাসেলসে পেইন, রোগী বলে আমার এখানেই সমস্যা। তো আমরা ক্লিনিক্যালি যখন এক্সামিন করি, দেখা যায় যে কোমরের সমস্যা আসলে তার। রোগী না আমাকে স্যার এক্সরে করতে হবে পায়ের, বা এমআরআই করেন, আপনি পায়ের করেন, কোমরের করতে হবে না। রোগীর মতো চিন্তা করে, কিন্তু এজ এ ডক্টর বা একজন স্পেশালিস্ট, সে জানে যে রোগীর এটা আসলে কোথায় থেকে হচ্ছে, সেই অনুযায়ী তাকে আবার ডায়াগনোসিসে যেতে হয়। অবশ্যই পেট ব্যথার সাথে কোমর ব্যথার রিলেশন আছে।
আমি আবার ডাক্তার এবি সিদ্দিকের কাছে ফিরে আসছি। পেট ব্যথা যেমন প্যানক্রিয়াটাইটিসে কিন্তু প্রচন্ড পেট ব্যথা হয়, তারপরে হচ্ছে অ্যাপেন্ডিসাইটিস আছে, এই বিষয়গুলো সম্পর্কে যদি একটু বলেন। ডেফিনেটলি। তো পেপটিক আলসার ডিজিজ যেরকম একটা কারণ, অন্যান্য কারণগুলোর মধ্যে আমরা অবশ্যই অ্যাপেন্ডিসাইটিস, তারপর প্যানক্রিয়াটাইটিস, তারপর ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, এই জিনিসগুলো যেমন আমরা নিয়ে এসেছি, বা কোলিসিস্টাইটিস গলব্লাডারের। তো প্যানক্রিয়াটাইটিস তীব্র ব্যথা হবে, ব্যথাটার এই বিষয়টা সম্পর্কে আমরা আরো জানবো, একটা ফোন নিয়ে আসি। আচ্ছা, শিওর। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? ওয়ালাইকুম সালাম, এই তো আমি রামপুরা থেকে বলছি। জি, হ্যালো। হ্যাঁ, আপনার সমস্যার কথা বলুন, আমরা শুনতে আমার পাচ্ছি। সমস্যা আর কি, আমার পেটের মধ্যে শক্তই থাকে, ব্যথাও করে, পিঠেও করে, পেটের মধ্যেও করে, জায়গায় জায়গায় ব্যথা, কিন্তু ব্যথা কমছে, কিন্তু পেটের মধ্যে কিছু খাইলে শক্তই থাকে। কিছুক্ষণ সময় আর কি ব্যথা শক্তটা কমে, আবার সময়তে কিছু কিছু সময়তে খাইলে বাড়ে। আপনি ডাক্তার দেখিয়েছিলেন? হ্যাঁ, ডাক্তার দেখাইছি, 3-4 ডাক্তার দেখাইছি। জি, ডাক্তার সাহেব কি বলেছে? ডাক্তার সাহেব আপনার ডায়াগনোসিস বলতে পারবেন জি, পেটে কি সমস্যা? লিভারে কাজ করে না, কেউ বলছে লিভারে টিউমার, কিন্তু টেস্ট করে দেখছে যে টিউমার নাই। আবার কেউ বলে সিটি স্ক্যান করছে, আর কি টেস্ট অনেক ধরনের করছে। আপনার বয়স কত? আপনার ডায়াবেটিস আছে কিনা? আপনি কি না করেন? না, ডায়াবেটিস নাই, কিন্তু বয়স 45। আপনার পিঠেও ব্যথা আছে বলছিলেন। পিঠে ব্যথাটা কমছে, গ্যাসের ওষুধ গ্যাস্ট্রিক এগুলা খাওয়ার পরে কমছে। আচ্ছা, আমার মনে হয় এটা সবচেয়ে ভালো হবে। জি, আমরা উত্তর দিচ্ছি আপনার ডাক্তার এবি সিদ্দিকী। আপনার ধন্যবাদ। জি, শফিউল্লাহ ভাই, ইনফ্যাক্ট আপনার পেটের যে সমস্যাটার কথা আপনি বলছিলেন, যে খাওয়ার পর শক্ত হয়ে থাকে, আপনি সাথে আনুষঙ্গিক অন্যান্য সমস্যাগুলো, যে খাওয়ার পর পর বমি হওয়া কিনা, কিংবা আপনার ওজন কমে যাওয়া কিনা, কিংবা আপনার পায়খানার সাথে স্বাভাবিক কালারটা হারিয়ে ফেলছে, কালো হচ্ছে কিনা, বা আপনার পায়খানাটার সাথে ফ্রেশ ব্লাড যাচ্ছে কিনা, এই জিনিসগুলো জানা থাকলে আপনাকে একটা সহজ সমাধান হয়তো বা দেওয়া যেত। তো আপনি সিটি স্ক্যান থেকে শুরু করে অনেক পরীক্ষা নিরীক্ষা করেছেন, কি কি নাই এটাকে আমি আপনাকে স্পষ্ট একটা ভাষায় বলে দিতে চাই। লিভারের সমস্যা নাই। সিটি স্ক্যান এমন একটা পরীক্ষা, যে এই পরীক্ষাটা যদি পেটের অংশে আমরা করি, ডেফিনেটলি আমরা লিভারে কোনো সমস্যা থাকলে আমরা পাবো। তো আপনি সবচেয়ে ভালো হয় যে একজন ভালো পরিপাকতন্ত্র বিশেষজ্ঞের শরণাপন্ন হন। আর পিঠে যদি ব্যথা আপনার গ্যাস্ট্রিকের বড়ি খেয়ে চলে গিয়ে থাকে, এই অর্থে বললেন একটু আগে, সেক্ষেত্রে সত্যি পিঠের ব্যথা আছে কিনা যেটা দূর করা দরকার। আমার মনে হয় যে এ ধরনের বিশেষজ্ঞ চিকিৎসক আমাদের দেশে যারা আসছেন, আপনি ডেফিনেটলি তাদের পরামর্শ নেবেন। তো সবকিছু মিলে আপনাকে কোশ্চেন করার জন্য ধন্যবাদ, ভালো থাকুন। আমার মনে হয় আমি এই প্রসঙ্গে আমি আসছিলাম যে এই যে পিঠে ব্যথা বলছে, যে পিঠে ব্যথার সাথে একটা সম্পর্ক, পিঠ ব্যথাটা সম্পর্কে একটু জানতে চাই যে কি কি কারণে হয়। অবশ্যই আসলে পিঠের ব্যথা, যেমন ওনার যে এইজ, উনি যে কোশ্চেন করেছেন, এই এইজে সাধারণত হয়ে থাকে। যেমন আমরা কমন পেয়ে থাকি, যেটা আমরা ডাক্তারি ভাষায় স্পন্ডাইলোসিস বলে থাকি, বা অস্টিও আর্থ্রাইটিস, বা কমন সবাই জানে যে হাড় ক্ষয় রোগ। এটা এখন সবাই লেমেন সবাই জানে যে হাড় ক্ষয় হয়েছে, জোড়ায় ক্ষয় হয়েছে। তো এই থেকে কিন্তু পিঠে ব্যথা হতে পারে, এটা একেবারে কমন। এবং মহিলা যারা, তাদের বয়স 40 বা 45-এ গেলে এটা একটা কমন হতে পারে। অস্টিও আর্থ্রাইটিস এবং অস্টিওপেনিয়া বা অস্টিওপোরোসিস কিন্তু ডেভেলপ করতে পারে, তা থেকে পিঠে ব্যথা হতে পারে। তাছাড়া আমরা তো পিঠে ব্যথা বারবার বলছি জি, প্রফেশনাল হ্যাজার্ড বারবার বলে আসছি, জি পেশাগত হাউসওয়াইফও সেও একজন পেশাজীবী, তাকেও বাসায় বসে নিজের কাজ করতে হয়, নিচে বসে বসে সামনে ঝুঁকে, বা ডেস্ক জব যে করে সেও, তাকেও এই যে প্রলং সিটিং, তা থেকে পিঠে ব্যথা হতে পারে। এবং কমন প্রায় আমরা এই রোগীগুলো বেশিরভাগই এই মেকানিক্যাল সমস্যাগুলোই ডিউ টু প্রফেশনাল হ্যাজার্ড। অথবা একজন একই কাজ করছে, যে সে কি করছে, সারাক্ষণ তার কাঁধে একটা ব্যাগ ঝুলিয়ে এসে সারা হয়তো মার্কেটিং করছে, এদিক সেদিক যাচ্ছে, দৌড়াচ্ছে। এই যে প্রলং একঘেয়েমি একই রকম কাজ, সাজেস্ট সে যদি 2 কেজি ওজনের ওয়েটও ডান কাঁধে নিয়ে ঘুরলো সারাদিন, 24 ঘন্টা, 8 ঘন্টা বা 9 ঘন্টা, তাহলে কিন্তু তার মেরুদণ্ডে বা পিঠে
অথবা কাঁধে কিন্তু সমস্যা হবে। ইভেন যারা গার্মেন্টসে কাজ করছে তারা কিন্তু অনেক সময়, পোশাক শ্রমিক যারা, তারাও কিন্তু অনেকটা সময় ধরে বসে কাজ করতে হয়, একইভাবে কাজ করতে একইভাবে কাজ করতে হয় এবং দেখা যায় অনেক সময় মেল অবস্থায়, আমরা বলি ভুল অবস্থায় বসে থেকে কাজ করা বা দাঁড়িয়ে থেকে, তা থেকে কিন্তু মেরুদণ্ডে বা অন্যান্য বিভিন্ন মাস্কুলোস্কেলেটাল মানে মাংসপেশি এবং হাড় ও জোড়ার বিভিন্ন সমস্যা হয়ে থাকে। তা আমি এই যে রোগী প্রশ্ন করেছে ওনাকে আরো বলবো, উনি কিন্তু বলছে যে এক এক ডাক্তার দেখিয়েছে, কেউ এই টেস্ট করেছে, ওই টেস্ট করেছে। আমার মনে হয় এটা একটা ইম্পর্টেন্ট, এই যে রোগীদেরকে আমরাও অনেক সময় কনফিউজ হই, ডাক্তার হিসেবেও রোগীদের তো কনফিউজ হবেই। আমার মনে হয় এটা রোগীদেরকে আরো স্পেসিফিক ডাক্তারের কাছে যাওয়া উচিত। মানে অনেক সময় দেখা যায় যে আমার কাছেও রোগী আসে যে হয়তো গাইনি সমস্যা নিয়ে হাজির, রোগী ভদ্রমহিলা হয়তো কোমর ব্যথা ভুগছিল দীর্ঘদিন, এক পর্যায়ে তার গাইনিকোলজিক্যাল সমস্যা হচ্ছে, এসে আমাকে বলছে যে ডাক্তার সাহেব আমার তো এই প্রবলেম। আসলে রোগীর ধারণা যে অল ডাক্তারই একই, মানে সব ডাক্তারই কিন্তু একই চিকিৎসা করবে, এটা কিন্তু আসলে না। এই যার কারণে কিন্তু রোগী অনেক সময় আপনার ঘুরতে থাকে, একবার এই ডাক্তার ওই ডাক্তার, বুঝতে পারে না, আবার অনেকে যারা বুঝে তারা তো ডাইরেক্টলি যায়। আমাদের সাথে একজন দর্শক আছেন, আমরা ফোনটি নিয়ে আসি। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আমার নাম সাইদা, আমি ধানমন্ডি থেকে বলছিলাম। জি, আমি একটা কোশ্চেন করতে চাচ্ছি। আমার পিঠের একটা নির্দিষ্ট জায়গায়, ওই যে মেরুদণ্ডের জাস্ট উপরে না, সাইড দিয়ে একদম মেরুদণ্ডের বাঁ সাইডে একটা পয়েন্টে প্রচন্ড পেইন হয়। আর ওই জায়গাটা প্রথমে মনে হয় কি কোনো কিছু একটা মানে ডিসচার্জ হচ্ছে, এরকম শিরশির করে প্রথমে, এরপর পেইনটা খুব তীব্র হয়। তো এটা আমি 10-15 দিন 20 দিন থেকে মতো ছিল। এরপর আমি ডাক্তার দেখিয়েছি, অর্থোপেডিক্সের ডাক্তার দেখিয়েছি। ওনারা আমাকে বিভিন্ন ধরনের পেইন কিলার, মাসেল রিল্যাক্সেশন দিয়েছিলেন, কিন্তু আমার এক্ষেত্রে কোনো ইমপ্রুভমেন্ট হয়নি। এরপর ওনারা আমাকে এক্সরে করিয়েছিলেন, স্পাইনালের এক্সরে করিয়েছেন বোথ সাইড, কিন্তু আমার কোনো মানে ব্যথা একটুকুই আমার কমছে না। এবং এইটা আমার মনে হয় যখন আমি বাঁ হাতটা উপরে তুলি অথবা আমার হাত একটু উপরে তুললেই ব্যথাটা তীব্রতা শুরু হয় এবং সারাদিন এই ব্যথাটা আমার থাকে। আচ্ছা, আপনি কি করেন, পেশা কি? আমি তো হাউস ওয়াইফ এবং আমি সফটওয়্যার প্রোগ্রামিং করি, কিন্তু আমি লং টাইম কম্পিউটারের সামনে বসি না। আমি এই হাফ এন আওয়ার কাজ করার পরে আমি আসলে ব্রেক দিই। এই সমস্যাটা আপনার এই সমস্যা কতদিন ধরে, মোট এই নিয়ে আনুমানিক কতদিন? 15 দিন থেকে। আচ্ছা, এর আগে কখনো হয়নি? না, এর আগে কখনোই হয়নি। এই প্রথম একটা নির্দিষ্ট পয়েন্টে শুধু ব্যথাটা শুরু হয়েছে, এটা কোনো দিকেই যায় না। ওকে, ধন্যবাদ, আমি উত্তর দিচ্ছি। আমরা দর্শকের প্রশ্নের উত্তরটি দিব একটা বিরতি থেকে ফিরে। প্রিয় দর্শক, এবারে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যে, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট অনুষ্ঠানে। আজ আমরা কথা বলছি পেট ব্যথার নানাবিধ কারণ ও চিকিৎসা প্রসঙ্গে। স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত আছেন ডাক্তার মোহাম্মদ এবি সিদ্দিক, কনসালটেন্ট গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগ, ডিপিআরসি হসপিটাল, এবং ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, বাত ব্যথা, প্যারালাইসিস ও ফিজিওথেরাপি বিশেষজ্ঞ। আমরা বিরতির আগে একজন দর্শকের প্রশ্ন নিয়েছিলাম, তার প্রশ্নের উত্তরটা দিয়ে শুরু করব। অবশ্যই ওনার যেটা হচ্ছে, ওনার পিঠে একটা স্পেসিফিক পয়েন্টে পেইন হয়, উনি যেটা বলছে মানে সার্টেন একটা পয়েন্টে, এবং ওনার হাত উঠাতে গেলে ওই পয়েন্টটাতে লাগে, ব্যথা করে। তো এটা সম্ভবত আমরা যেটা বলি এটা এক প্রকারের মাস্কুলোস্কেলেটাল ডিসঅর্ডার, মানে স্পেসিফিক পয়েন্টে যখন আপনার কাজ করতে গেলে পেইন হবে, টান লাগবে এবং একটা পয়েন্টে হয়, সেক্ষেত্রে ওখানে মাসেল স্পাজম হওয়ার সম্ভাবনাই বেশি। মানে দেখা যায় যে একেবারে ডিপ মাসেলস থাকে পিঠে বা মেরুদণ্ডের ভিতরে, কিন্তু আবার অনেক ইম্পর্টেন্ট লিগামেন্টও থাকে, মানে প্রত্যেকটা একটা বোনস আর একটা বোনস হাড় একটার সাথে আরেকটা যখন লাগানো থাকে তখন এই লিগামেন্ট বাইন্ডিং মেটেরিয়ালস হিসাবে কাজ করে, মানে ধরে রাখার জন্য। ওই লিগামেন্টে অনেক সময় কিন্তু আবার আপনার হতে পারে, স্পাজম হতে পারে, বা লিগামেন্ট আপনার স্প্রেইন হতে পারে। স্প্রেইন মানে ছিঁড়ে যাওয়া, ফাইবার ছিঁড়ে যেতে পারে অনেক কারণে, পেশাগত কারণ বা বিভিন্ন কারণে, তখন কিন্তু স্পেসিফিক পয়েন্টে রোগীর পেইন হবে। তো এই চিকিৎসাটা ইম্পর্টেন্ট। এটা হচ্ছে এক হচ্ছে ডায়াগনোসিস, খুবই ইম্পর্টেন্ট। দেখা যায় যে এইসব রোগীর ক্ষেত্রে শুধু কেবল ব্যথার ওষুধ খেয়ে যাচ্ছে, কারণ
আমার একটা পয়েন্টে পেইন, এই পয়েন্ট আমি NSAIDs বা ব্যথার ওষুধ সিস্টেমিক সার্কুলেশনে দিয়ে সারা শরীরের পেইন কমানোর আমার কোনো প্রয়োজন নেই, কারণ আমার যে পয়েন্টে স্পেসিফিক পয়েন্টে যেখানে ব্যথা সেখানে আসলে ট্রিটমেন্টটা করতে সেখানে হবে। ট্রিটমেন্ট দিতে হবে, এবং সেই ক্ষেত্রে একমাত্র রিহ্যাব ফিজিও বা ফিজিওথেরাপি স্পেসিফিক চিকিৎসা। আমরা অনেক সময় ওখানে লেজার অ্যাপ্লাই করতে পারি, বা ডিপ ট্রান্সভার্স ফ্রিকশন, এটা একটা ম্যানুয়াল থেরাপি। আমরা যেমন শক ওয়েভ থেরাপি, ঠিক ওই পয়েন্টে যেমন স্পোর্টস ইনজুরিতে যে কাজগুলো হয় সেম, মানে একটা মানুষ যে খেলতে গেলেই ইনজুরি হবে তা না, আপনার পেশাগত কারণ হতে পারে, কাজের থেকে হতে পারে, তখন এই থেরাপি যদি সঠিকভাবে দেওয়া যায় এটা চলে যাবে, ভালো হয়ে যাবে, কোনো ব্যথার ওষুধ খাওয়ার দরকার নেই। আমার মনে হয় যে দর্শকের এই সমস্যাটা উনি কিছুদিন ওই জায়গায় মানে গরম শেক দিয়ে দেখতে পারে, দুবেলা 5 মিনিট করে সকাল বিকাল হট ওয়াটার ব্যাগ দিয়ে শেক দিয়ে, বা কোনো পেইন কিলার মলম ওখানে দিয়ে শেক দিয়ে দেখতে পারে। যদি তাও না যায় তাহলে একজন রিহ্যাব ফিজিও বিশেষজ্ঞের শরণাপন্ন হতে হবে, কারণ এটার স্পেসিফিক পয়েন্টে স্পেসিফিক চিকিৎসায় যেতে হবে। এবং আসলে এই যে আপনি যেটা বললেন যে ব্যথার ওষুধ খায়, সেটার সাথে কিন্তু আজকের সাবজেক্টের আমাদের রিলেশন আছে, যে পেট ব্যথা, এটা থেকে কিন্তু পেট ব্যথা হচ্ছে, আবার লিভারেও কিছু সমস্যা তৈরি হয়। যেহেতু লিভার প্রসঙ্গটা চলে এসছে, এই জন্য আমি ডাক্তার ABC থেকে আপনার কাছে জানতে চাইবো যে লিভারে কি কি ধরনের সাধারণত সমস্যা হয় পেইন কিলার খেয়ে যখন পেইন কমাতে চায় মানুষ? আমাদের শরীর থেকে যে ড্রাগগুলো আমরা নিচ্ছি, একটা কথা আছে যে ওষুধ অসুখ সারিয়ে তোলে, ওষুধকে সারাবে কে? সো যত্রতত্র মানে বিভিন্ন ধরনের ওষুধের ব্যবহার লিভারের ক্ষতি করতে পারে। আমাদের ওষুধগুলোর বড় একটা অংশ বের হয়ে যায় লিভার দিয়ে, এখানে আসলে মানে আমরা যেটা জানি যে হ্যাঁ কিডনি দিয়ে এবং লিভার দিয়ে, ইভেন একটা প্যারাসিটামল ট্যাবলেটও লিভারের একটা বড় ক্ষতি করে ফেলতে পারে, যেটাকে আমরা এই প্রসঙ্গে আরো কথা বলবো। একজন দর্শক অপেক্ষায় আছেন। ডেফিনেটলি শিওর। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে মুর্শিদ, আমি চিটাগাং থেকে বলতেছি। তো আমার অনেকদিন মানে এই পেট ব্যথা আর হচ্ছে কোমর ব্যথা। তো আমি কিছুদিন আগে একটা MRI করেছিলাম, তো ওখানে আমার L4 L5 এর সমস্যা আছে। তো আমি এর আগেও আমার L4 L5 সমস্যা ছিল, আমি 1 বছর হয়েছে আর কি অপারেশন করছিলাম। তো তখন থেকেও কিন্তু আমার ব্যথাটা পুরোটা কমে নাই। তো তারপরে আমি আবার মানে ট্রিটমেন্ট করার জন্য আবার আরেকটা নতুন MRI করাইছি, গত 1 মাস হয়েছে আর কি। তো স্যার বলতেছে আমার L4 L5 এর সমস্যা আছে ওই কোমরে, আবার অপারেশন করতে হবে। তো এখন আমার এই পায়ের ব্যথা আর কোমর ব্যথার চেয়ে আমার একটু পিঠে একটু ব্যথা বেশি, ডান পাশে। তো স্যার বলতেছে এটা মানে এটার সঙ্গে এটার কোনো ইয়া নাই। তো এখন আমার অপারেশন করতে বা কিছু করতে আমার মন চাচ্ছে না, কারণ আমার ব্যথাটা একটু পিঠে বেশি। এখন ওরা বলতেছে যে আমার ইয়াতে মানে এটার জন্য প্রবলেম এটা না, যেহেতু L4 L5 এর সমস্যা, এটা আপনাকে বলতে হবে। আপনি কি করেন দর্শক? আমি এমনিতে কিছু করি না, বাড়িতে থাকি, বাড়িতে কিছু কাজকর্ম, বাড়িতে চাষ টাস আছে, এগুলো এমনি দেখাশোনা করি। আচ্ছা, আপনার আগে যখন অপারেশন করেছেন তখন যে ব্যথাটা ছিল কোমরের, এখন আরেকটা ব্যথা আপনি বলছেন পিঠে, সেটার কথা আমি পরে আসছি। আগে যখন আপনি অপারেশন করেছিলেন কোমর ব্যথা ছিল, অপারেশনের পরে এখন এই কোমরে কি একই রকম ব্যথা নাকি আরো বেড়ে গিয়েছে নাকি একটু ডিফারেন্ট? আমার ব্যথাটা হচ্ছে পিঠে একটু বেশি ব্যথা, কোমরও ব্যথা আছে, আমার একটু টান লাগতো পায়ে, ওই ঠান্ডা লাগে না আর কি, ব্যথা আর সবগুলো আছে, পায়ে শুধু ঠান্ডা লাগে না। আচ্ছা স্যার জি বলুন, আপনি এখন কি জানতে চাচ্ছেন? ব্যথাটা একটু জানতে চাচ্ছি স্যার। না, এখন কি জানতে চাচ্ছেন? অপারেশন ব্যাপারে জানতে চাচ্ছেন বা কি জানতে চাচ্ছেন? স্যার আমার ডান পাশে পিঠে ব্যথা করতেছে, তো কাঁধের নিচে, মানে ওটা কি জন্য ব্যথা করতেছে স্যার, ওটা একটু জানতে চাচ্ছি স্যার। আচ্ছা জি, ধন্যবাদ। ওনার কয়েকটা প্রবলেম একসাথে হয়েছে, একটা বেশ কয়েকটা প্রবলেম একসাথে, মানে ব্যাক পেইনের কথা বলেছেন, আবার পেটে ব্যথার কথাও বলেছেন। হ্যাঁ, এক পর্যায়ে পেটের ব্যথার কথা বলেছেন, আবার পিঠেও ব্যথা। উনি একটা ক্রনিক আমি বলবো রোগী, দীর্ঘদিন ব্যথা রোগী, PLID রোগী, L4-5 এর ডিস্কের সমস্যা হয়েছিল, তখন অপারেশন করেছে, হয়তো অপারেশন কিছুটা উন্নতি হয়েছিল, আবার হয়তো কোনো কারণে আবার এখন ব্যাক পেইন হচ্ছে, আর পিঠে আরেকটা ব্যথা, দুই রকম। তো এখন যেটা হচ্ছে ওনার L4-5 এ যদি দ্বিতীয়বার হতে পারে, আমাদের যে স্টাডি আমরা দেখি প্রায় রোগীর দেখা যায় যে কারো কোনো কারণে একটা লেভেলে হয়তো L4-5 এর রাইট নার্ভ রুট কম্প্রেসড হয়েছিল কোনো কারণে,
তখন হয়তো সার্জন অপারেশন করে ওই রুটটা ক্লিয়ার করে দেওয়ার পরে দেখা যায় যে 1 বছর বা 2-3 বছর পরে আবার কিন্তু লেফট রুটেও কিন্তু কম্প্রেশন হতে পারে। কম্প্রেশন জি আপনার পোস্টেরোল্যাটারাল হতে পারে, সেন্ট্রাল কম্প্রেশন হতে পারে, আপনার কর্ডের দিকে কিন্তু ডিস্ক প্রলাপস হতে পারে। যখন সার্জন অপারেশন করে যেটাতে কম্প্রেস থাকে সে কিন্তু সেটা কেটে ডিকম্প্রেস করে দেয় ওই সাইডটা, কিন্তু আরেকটা সাইডে যে হবে না এমন কোনো কথা নেই। এক নাম্বার 1। নাম্বার 2, L4-5 এ আপনার ডিকম্প্রেস করা হলো বা অপারেশন করে ফেলে দেওয়া হলো, এটা কিন্তু L2-3 হতে পারে, L5-S1 হতে পারে, মানে অথবা অন্য আরেকটা লেভেলে কিন্তু মানে যে লেভেলে অপারেশনটা করা হলো সেটা কিওর হলো বাট অন্য একটা জায়গায় হতে পারে, আবার দ্বিতীয়বার হতে পারে। তো ওনার কেসটা কিন্তু কনফার্ম যে ওই একই লেভেলে আবার কিন্তু ডিস্কের সমস্যা, আরেকটা হচ্ছে পিঠের ব্যথা। পিঠের ব্যথাটা ওনার তীব্র। তো আমার মনে হয় দর্শক, পিঠের আপনি যে ব্যথাটা বলছিলেন এর আগে আরেক রোগীও, মহিলা রোগীও একই রকম কোশ্চেন করেছিল। এই ব্যথাগুলো বেসিক্যালি মেকানিক্যাল ব্যথা, এগুলা কাজকর্ম চলাফেরায় বা শোয়ার বিছানা শোয়া থেকে বা বালিশের সমস্যা থেকে হয়ে থাকে সাধারণত। তো আপনার ব্যথা যেহেতু বারবার হচ্ছে, আপনাকে এই জিনিসগুলো একটু মনোযোগ দিতে হবে। আপনি চলাফেরা কিভাবে করেন, আপনার বিছানা ঠিক আছে কিনা, আপনার বসা ঠিক আছে কিনা, আপনার হাঁটা চলাফেরা বা আপনি যে অ্যাক্টিভিটিগুলো রেগুলার করেন বা আপনি যে পেশাই কাজ করেন না কেন, আমার মনে হয় আপনি একই রকম একঘেয়েমি কাজ বারবার করছেন। তো এই থেকে আপনাকে একটু বেরিয়ে আসতে হবে, কারণ আমরা ডাক্তাররা রোগের চিকিৎসা দিব, কিন্তু আপনাকে ভবিষ্যতে ভালো থাকার জন্য আপনাকে নিজে থেকেই জেনে নিতে হবে কিভাবে ভালো থাকবেন। আমরা শুধু কেবল চিকিৎসা দিয়ে, আমরা শুধু ছেড়ে দিয়ে আপনাকে উপদেশ দিয়ে দিতে পারি, কিন্তু আপনি যদি সেটা না মানেন আবার হতে পারে। আপনার পিঠের ব্যথার জন্য আপনি গরম সেক দিয়ে দেখতে পারেন, ব্যথানাশক মলম বা সাঁতার কেটে দেখতে পারেন। যদি না হয় একজন স্পেশালিস্টের শরণাপন্ন হতে হবে। আর কোমরের সমস্যাটা আমার মনে হয় এখন যদি আবার রিহ্যাব ফিজিও করা যায়, এই সমস্যাটা অপারেশন থেকে হয়তো আপনি ভালো হতে পারবেন। আমরা একটা বিষয়ে কথা বলছিলাম যে লিভারে এবং কিডনিতে কিভাবে ব্যথানাশক ওষুধটা প্রভাব বিস্তার করে। শুধু লিভার এবং কিডনির কথাই না, এখানে ফুসফুস অ্যাজমার প্রবণতাকেও বাড়িয়ে দেয় ব্যথানাশক ওষুধগুলো। ক্ষতি করছে না কোন জায়গায়, পরিপাকতন্ত্রের ব্লিডিং এর একটা বড় কারণ বা পেপটিক আলসারের একটা বড় কারণ কিন্তু এই ব্যথানাশক ওষুধগুলো। ব্যথানাশক ওষুধগুলো যদি তারা প্রপার জায়গা থেকে প্রপার ডোজ নিয়ে সেবন করেন, আমার মনে হয় সেক্ষেত্রে তারা বেনিফিটেড হবেন। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে একটা ব্যথার ওষুধ খেয়ে ব্যথা কমে গেল, সে পরপর 3-4টা খেয়ে ফেলবে। হ্যাঁ, যেটা খালি পেটে না ভরা পেটে, এটা সে খেয়াল করছে না, তার টার্গেট ফোকাস হয়ে থাকে যে না তার ব্যথা কমাতে হবে। আচ্ছা, লিভারকে ক্ষতি করছে এভাবে যে লিভার একটা আমি এটা আমার নিজের দেখা যে আমি একজন আপুকে চিনতাম যে আমার 2 ব্যাচ সিনিয়র। তো উনি একটা মাত্র প্যারাসিটামল ট্যাবলেট জ্বরের কারণে খেয়েছিলেন এবং উনি যে আইসিইউতে ঢুকেছিলেন আর বের হননি। আচ্ছা, এটা আসলে খুবই প্যাথেটিক। এই বিষয়ে আরো কথা বলবো, একটা ফোন নিয়ে আসি, একজন দর্শক অপেক্ষা আছেন। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? আসসালামু আলাইকুম, আমি লতা রাজবাড়ী থেকে বলতেছি। জি আপু, আমার সমস্যাটা হচ্ছে আমার 2 হিপের মাঝখানে, হ্যাঁ মানে হিপের মাঝখানে মানে প্রচুর ব্যথা, এত ব্যথা যে আমি বসতে পারি না, উঠতে পারি না, হ্যাঁ মানে শুতে পারি না, এরকম হলো ব্যথা। পরে এই ব্যথাটা হওয়ার পরে আমি মানে রিক্সা কিছুতে উঠতে পারি না। তারপরে আমি গরম পানি মানে সেকাটা নিছি, তারপরে একটু কমছে, কিন্তু ওই ব্যথাটা এখন মানে আমার বাম পাশের কিডনির এখানে মনে হয় মানে ট্রান্সফার হয়েছে নাকি জানি না, খুব ব্যথা। আচ্ছা, ঠিক আছে দর্শক। আপনি কি ডাক্তার দেখিয়েছেন? না, আমি কোনো ডাক্তার দেখাইনি, কিন্তু আপনার বয়স কত, আপনি কি করেন? আমার বয়স 20, আমি লেখাপড়া করতেছি। আচ্ছা, আপনার যে হিপের ব্যথার কথা বলছেন, এটা কি মানে যেমন টয়লেট করতে নিচে বসতে গেলে কুচকিতে ব্যথা লাগে এরকম হয়, বা সিঁড়ি বাইতে গেলে? বা আমি তো বাথরুমে বসতেই পারতাম না, তারপরে এখন কমোড ইউজ করি, এর জন্য কোনো সমস্যা হয় না। আচ্ছা, আমরা উত্তর দিচ্ছি। আমরা এই দর্শকের প্রশ্নের উত্তর দেব একটা বিরতি থেকে ফিরে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট। এবারে নিচ্ছি আরেকটি বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যে, আমাদের সাথেই থাকুন।
প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট অনুষ্ঠানে। আজ আমরা কথা বলছি পেট ব্যথার নানাবিধ কারণ ও চিকিৎসা প্রসঙ্গে। স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত আছেন গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডাক্তার মোহাম্মদ এবি সিদ্দিক এবং বাত ব্যথা, প্যারালাইসিস ও ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। আজ আমরা কথা বলছিলাম পেট ব্যথার কারণ নিয়ে এবং তার চিকিৎসা নিয়ে, কিন্তু একজন দর্শক প্রশ্ন করেছিলেন তার দুই হিপের মাঝখানে ব্যথা এবং বয়স একটা দেখেন, বয়স বেশি না, 20 বছর বয়স, মানে টোটালি অ্যাডাল্ট এজ। এই যে মহিলা পুরুষ নির্বিশেষে, এবং ওনার যে কমপ্লেইন যে উনি বসতে কষ্ট হয়, এখন কিন্তু উনি হাই কমোড ইউজ করতে হয় বাথরুম ব্যবহার করতে, হিপের দুইটাতে সিভিয়ার পেইন হয়, সিভিয়ার পেইন, এবং বলছেন যে রিকশায় বসতে সমস্যা হয়, হ্যাঁ চলাফেরায় সবই কষ্ট হচ্ছে। তো এটা সম্ভবত আর্থ্রাইটিস রোগে ভুগছে উনি। এক প্রকার আর্থ্রাইটিস বিভিন্ন টাইপস আছে, যেমন অ্যানকাইলোজিং একটা কমন আর্থ্রাইটিস, তো অথবা বিভিন্ন যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস তার থেকে হতে পারে, বা অনেক সময় হিপে কমন কিছু রোগ হয় যেমন পার্থেস ডিজিজ আমরা বলি, বা এভিএন, ভাস্কুলার নেক্রোসিস হতে পারে হিপে। তো সাধারণত এভিএন বাইলেটারাল কম হয়, সেটা এক পাশে হয়, একটা হয়, বা একটা আগে হয় পরে আরেকটা হয়, এইভাবে হতে পারে। তো আমার মনে হয় এটা ওনার বসে না থেকে দ্রুত একজন স্পেশালিস্টের শরণাপন্ন হওয়া দরকার। এই রোগীগুলা যেমন উনি হয়তো একটু ঢাকার বাইরে আছেন, হয়তো ওখানে ওই লেভেলের ডাক্তার পাওয়া টাফ, প্রয়োজন অনেকে ঢাকায় চলে আসতে হবে, এসে স্পেসিফিক ডায়াগনোসিস করতে হবে। এখানে কিছু ব্লাড টেস্ট করা প্রয়োজন হবে, হিপের এক্সরে দেখলে আমরা অনেক সময় বুঝতে পারি, বা বিভিন্ন টেস্ট করলে বা ফিজিক্যাল এক্সামিনেশন করলে বোঝা যায়, বা ব্লাড টেস্টগুলো দ্বারা কিন্তু আইডেন্টিফাই করা যায় যে আইদার দিস ইজ এ আর্থ্রাইটিস কিনা। কারণ আর্থ্রাইটিস এমন একটা রোগ, এটা যদি আর্লি ডায়াগনোসিস হয়ে যায় তাহলে কিন্তু রোগী মোটামুটি ম্যানেজ করা যাবে, রোগী বাকি জীবন, কারণ ওনার বয়স মাত্র শুরু, হ্যাঁ এখনো সেই স্টুডেন্ট সম্ভবত পেশায়, তো ওনার অনেক বাকিটা জীবন এখনো পড়ে আছে, ওনাকে পেশাগত কাজে যেতে হবে, ওনার ব্যক্তিগত লাইফ আছে, এগুলা লিড করতে হবে, এখনই ডায়াগনোসিস করে ফেলতে হবে দ্রুত। আমার মনে হয় দর্শক, আপনি যত দ্রুত সম্ভব একজন স্পেশালিস্টের শরণাপন্ন হন তাহলে বেটার হবে। আর যেটা বলছিলেন যে পিঠে ব্যথা হয় বা আপনার ধারণা কিডনি সমস্যা কিনা, এটা আমার মনে হয় ডাক্তার এবি সিদ্দিকী বলতে পারবে যে সমস্যা আসলে কিডনিতে আছে কিনা পাশাপাশি। ইনফ্যাক্ট কিডনি তে সমস্যা হলে ডেফিনেটলি দর্শকের উদ্দেশ্যে আমি বলছি, যিনি কোশ্চেনটা করেছেন, যে তার বহিঃপ্রকাশ মূত্রনালীর মাধ্যমেও হতে পারে, পেশাব বা প্রস্রাব বা ইউরিনেশন, সেখানেও প্রবলেম থাকতে পারে তার। তো তার মুখ ফুলে যেতে পারে, তার পায়ে পানি জমতে পারে। তো এইগুলো যদি না থেকে থাকে তাহলে উনি নিজে কিডনি যেখানে ভাবছেন আদৌ হয়তো ওই জায়গাটা কিডনির কোনো অস্তিত্ব নাই। তো সো আমি অবশ্যই ওনাকে বলবো যে এটা একটা একিউট অ্যাটাক হতে পারে যে কোনো ধরনের আর্থ্রাইটিসের। তো এটা অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস হওয়ার ইয়েটা একটু বেশি, চান্সটা বেশি। আমি মনে করি যে ওনার দ্রুত একজন বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হয়ে রোগটা ডায়াগনোসিস করে তারপর আগানো উচিত, কারণ তার মাত্র 21 বছর বয়স, সারাটা জীবন সামনে পড়ে আছে। এই বয়সে আস্তে আস্তে এটাকে ট্রিটমেন্ট না করলে বেডরিডেন হতে বাধ্য উনি, একটা সময় গিয়ে হয়তো স্বাভাবিক চলাফেরার ক্ষমতাও হারিয়ে ফেলবেন। আচ্ছা, আমি আবার পিঠে ব্যথা প্রসঙ্গে একটু ফিরে আসতে চাই, যে অনেক সময় দেখা যায় যে কখনো হট কম্প্রেশন দিতে হয়, গরম শেক দিতে হয়, কখনো ঠান্ডা, কখন কোন ক্ষেত্রে কোনটা দেওয়া উচিত? হ্যাঁ ধন্যবাদ। আসলে এটা খুবই প্রাথমিক পর্যায়ে আমাদের দরকার, রোগীদের জানা দরকার, কারণ প্রাথমিক চিকিৎসা অনেক সময় এসেনশিয়াল হয়ে দাঁড়ায়। কারণ গ্রামে বা যে কোনো লেভেলে অনেক সময় ডাক্তার নাও থাকতে পারে একটা রোগীর ক্ষেত্রে। আমি ঢাকাতেও আমি রুগী পাই যে স্টিল এত স্পেশালিস্ট ঢাকা শহরে, মানে বহু ডাক্তার, তাও রুগীরা মেল ট্রিটমেন্ট বা ভুল ট্রিটমেন্ট করে। যেমন কেউ তো আঘাত পেয়ে আসছে, আমার কাছে প্রায় আসে যে আঘাত পেয়ে আসছে একটু আগে, ঘন্টা 2 আগে সে গরম পানিতে পা ডুবিয়ে নিয়ে আসছে, আরো এত বড় পাটা সোয়েলিং এ ফুলে নিয়ে আসছে। তো আপনার কোশ্চেনের উত্তর হচ্ছে যে নতুন কোনো আঘাত, একিউট আঘাত, সেটা যে কোনো ভাবেই হোক, মানে মাত্র পেয়েছে, পড়ে গিয়ে হোক বা মারামারিতে হোক, যে কোনো জায়গায় রোড অ্যাক্সিডেন্ট, গাছ থেকে পড়ে গিয়ে বা উঁচু স্থান থেকে, যেখান থেকে হোক, যদি নতুন কোনো আঘাত পেয়ে থাকে কেউ, সেক্ষেত্রে একিউট ম্যানেজমেন্ট হচ্ছে তাকে ওই অংশটাকে রেস্ট দিতে হবে। মানে রেস্ট, সাপোজ একটা রোড অ্যাক্সিডেন্ট হলো, রোড অ্যাক্সিডেন্ট হলে কারো ধারণা হলো যে হাতটা হয়তো এখানে প্রচুর ব্যথা হচ্ছে, তো সেটাকে অনেকে কি করে আপনি দেখবেন ধরে টানাটানি করে, হ্যাঁ এটাকে মেসেজ করে, এই করে সে করে, এতে রুগীটা আরো খারাপ হয়ে যেতে পারে, ইন্টারনাল ব্লিডিং হয়ে কিন্তু রুগী মারা যেতে পারে। যেটা করতে হবে রেস্ট, ওই অংশটাকে আমরা রেস্ট দিব যেন ওটা আর কোনো নড়াচড়া করা না হয়। প্রয়োজনে আমরা
প্রাইমারি ভাবে এখানে কিছু বেঁধে দিতে পারি, একটা কিছু কাঠ দিয়ে বা কিছু হালকার উপরে বেঁধে, যেন হাতটা মুভমেন্ট না হয়। এটা হচ্ছে প্রাথমিক চিকিৎসা। দ্বিতীয়ত ওখানে আমরা ঠান্ডা সেক দিতে পারি, ঠান্ডা পানির, মানে সেটা বরফ পানি হলে ভালো বা বরফ হলে বেটার, না হলে কলের পানি, পুকুরের পানি বা যে কোনো পানি, আপনার বাসার জমানো পানি, সেটা দিয়ে সে সেক দিতে পারে প্রাথমিক পর্যায়ে। তা অবশ্যই 1 ঘন্টার ভিতরে দিতে হবে, উইদিন 1 ঘন্টা ইনজুরি হওয়ার। কিন্তু অনেকে দেখা যায় 2 ঘন্টা পরে আবার ঠান্ডা সেক দিলে অন্য একটা প্রবলেম। আর যেটা আমরা মেকানিজমটা হচ্ছে লুইস হান্টিং রিঅ্যাকশন আমরা বলে থাকি, মানে কোনো একটা জায়গায় যখন ইনজুরি হয় সেখানে ইন্টারনাল ব্লিডিং হয় এবং ব্লিডিং হতেই থাকে। আচ্ছা, তো সেটা শুধুমাত্র ভ্যাজো কনস্ট্রিকশন হলে ব্লিডিংটা বন্ধ হবে, মানে আমরা যদি সেখানে যখন কনস্ট্রিক্ট করবে, রক্তনালী যদি সংকোচন হয় তাহলে ব্লিডিংটা কমে আসবে। তো সেই ক্ষেত্রে আমার দরকার এক রেস্ট, কারণ আমি যদি মুভমেন্ট করি আরো মালিশ করি, ডলাডলি করি বা চাপাচাপি করি, আরো বেশি ব্লিডিং হবে, সেটা করা যাবে না। আমি যদি ঠান্ডা সেক দিই তখন কিন্তু ভ্যাজো কনস্ট্রিকশন হয়ে যাবে, যে ঠান্ডা মানে যে রক্তবাহী নালী যেগুলো সেগুলো সংকুচিত হয়ে যাবে, ওখানে ইন্টারনাল ব্লিডিংটা হবে না বা কম হবে। তারপরে সেটা হচ্ছে তাকে ডাক্তারের নিকটস্থ চিকিৎসা কেন্দ্রে পাঠিয়ে দিতে হবে, সেটা যেখানেই সম্ভব, যতটুকু সম্ভব। যদি একেবারে মানে খুব রুরাল এরিয়া হয়ে থাকে সেক্ষেত্রে ওখানে লোকাল ডাক্তার দেখিয়ে তাকে ম্যানেজ করতে হবে। কিন্তু গরম সেকের যে ব্যাপারটা আসছে, আমরা প্রায় বলে থাকি, যে আমিও বলি প্রায় রোগীদের লিখি হট ওয়াটার ব্যাগ দিয়ে সেক দিবেন বা বাসায় গরম সেক দিবেন। এটা ক্রনিক ব্যথার ক্ষেত্রে, ক্রনিক বলতে যে ব্যথাটা অনেক দিন ধরে আছে, মোর দেন 7 ডেজ। আচ্ছা, মানে যে ব্যথা একই জায়গায়, মানে আপনি ব্যথা পেয়ে আসছেন সেটা অলরেডি 7 দিন ওভার হয়ে গেছে, সেটা 7 দিন পার হলে সেইখানে আপনাকে গরম সেক দিতে হবে। সেই গরম সেকটার কারণটা হচ্ছে এই যে 7 দিনে আপনার ব্যথাটা, ওখানে কিন্তু কিছু ইন্টারনাল যে ব্লিডিংটা হলো, কিছু তো সার্কুলেশনে চলে গেল, কিছুটা ওখানে অ্যান্টি ইনফ্লামেশনের যে সাইন বা যে প্রক্রিয়ায় তো অনেক কিছু আপনার কিছু ব্লাড সেল যা আছে ওগুলা মানে হয়ে গেল, শুকিয়ে আসলো। কিন্তু কিছু জিনিস হয়তো থেকে যেতে পারে, কিছু হেমোরেজ বা ইন্টারনাল কিছু সমস্যা থেকে যেতে পারে। তখন যখন আপনি গরম সেক দিবেন সেটা কিন্তু সার্কুলেশনে চলে যাবে। এইটা হচ্ছে ক্রনিক স্টেজে আপনাকে গরম সেক দিতে হবে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। তাহলে নতুন আঘাতে কখনো গরম সেক দেওয়া যাবে না, এবং গরম সেক দিলে রোগী আরো খারাপ হয়ে যেতে পারে। ক্রনিক যে কোনো ব্যথা, দীর্ঘদিন কোমর ব্যথা ভুগছে, ঘাড় ব্যথা ভুগছে, গরম সেক দেওয়া যেতে পারে। আর আপনি যেটা আরেকটা বলছেন যে অনেক সময় আমরা কন্ট্রাস্ট বাদ বলি, আমরা করে থাকি একবার গরম একবার ঠান্ডা, হ্যাঁ, একবার গরম একবার ঠান্ডা, একবার গরম একবার ঠান্ডা। এইটা আমরা সাধারণত এই গরম ঠান্ডা এই টেকনিকটা আমরা ট্রিটমেন্টে ব্যবহার করে থাকি। যদি কেউ দীর্ঘদিন কোনো জোড়ায় আঘাত পেয়েছে, যেমন হাঁটুতে ব্যথা পেয়েছিল, দীর্ঘদিন ব্যথা পেয়ে ভুগছে, তার এটা ইমপ্রুভ হচ্ছে না বিভিন্ন কারণে, তখন সে একবার গরম মানে 2টা গামলা নিতে পারে বা 2টা গরম আপনার হট ওয়াটার ব্যাগে, একটাতে ঠান্ডা পানি একটাতে গরম পানি নিয়ে একবার ঠান্ডা দিবে, একবার গরম দিবে, একবার ঠান্ডা দিবে, একবার গরম দিবে। এটা এক প্রকারের মেকানিজম আছে যেটার মাধ্যমে, এটা অবশ্যই আপনার ওই একই কথা যে দীর্ঘদিনের ব্যথা বা অনেক ক্রনিক ব্যথা বা বিভিন্ন আর্থ্রাইটিসের ব্যথা বা দীর্ঘদিন আঘাত, অনেক আগে আঘাত পেয়েছিল, সেই সকল ব্যথা আপনাকে এই প্রসিডিউরে যেতে হবে। আচ্ছা, এটা আসলে খুবই রিলেভেন্ট। আমরা যেমন আজকে কথা বলছিলাম যে পেট ব্যথা, আবার এদিকে কোমর ব্যথা, পিঠ ব্যথা, এগুলোর সাথেও যে পেট ব্যথার একটা সম্পৃক্ততা আছে সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং মানুষকে বুঝতে হবে যে কখন কোথায় যাবে। ডক্টর এবি সিদ্দিক, আপনি যদি একটু বলেন যে কোন সময় আমাদের কি করা উচিত পেট ব্যথার ক্ষেত্রে, মানে তাৎক্ষণিকভাবে যদি এটা অ্যাকিউট হয়, পার্টিকুলারলি অ্যাকিউট হলে এটা তো অবশ্যই একটা খারাপ পরিণাম বয়ে নিয়ে আসতে পারে একটা রোগীর জন্য, যিনি হন না কেন তিনি। ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন হতে পারে, পেরিটোনাইটিস হতে পারে, পারফোরেশন হতে পারে, রাপচার্ড একটোপিক প্রেগন্যান্সি ইন কেস অফ ফিমেল। আচ্ছা, ফিমেলদের ক্ষেত্রে তো আরো অনেক সমস্যা হতে পারে। একটা মানুষ পেটে ব্যথা নিয়ে বাসায় পড়ে থাকবে, তীব্র ব্যথা কিনা, যেমন রেনাল স্টোন, এটা আমরা বুঝতে হবে যে ব্যথার তীব্রতা কতখানি, এবং মানুষকেও বুঝতে হবে কখন কোথায় যেতে হবে। আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এত ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, চিকিৎসা বিজ্ঞানের নিত্য নতুন আবিষ্কার আমাদের জীবনকে করছে স্বস্তিময়, আর তাই ব্যথা নিরাময়ে কোনো অপচিকিৎসা নয়, চাই বিজ্ঞান ভিত্তিক আধুনিক সুচিকিৎসা। সবার সুস্থ সুন্দর জীবনের প্রত্যাশায় বিদায় নিচ্ছে আজকের মতো। আর অনুষ্ঠানটি পুনঃপ্রচার করা হবে বৃহস্পতিবার রাত 1:30 ধন্যবাদ সবাইকে।